হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আচ্ছা, সবাইকে বলি আমি দুঃখিত, আমি তোমাদের গতকাল ঘটনা দিতে পারিনি রাতে বেঙ্গলি ব্লগার শোনায়, বিকজ আমার প্রচণ্ড পরশুদিন থেকে জ্বর। আমি তোমাদের কমিউনিটি পোস্টও দিতে পারিনি, অনেক চেষ্টা করেছি। যাই হোক, আজকে ঘটনায় যাব। সবাইকে বলবো একটা করে লাইক করে দিও, যারা এখনও পর্যন্ত ভালোবেসে চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি করে নিও। আরও একটি কথা তোমাদের জানিয়ে দিই, তোমরা তো আমাদের সত্যি কথা বলতে পরিবার, তো আমার মনে হয় না কিছু তোমাদের কাছে হাইড করে লুকিয়ে রাখাটা খুব দরকার। আচ্ছা, আমাকে বাড়ি থেকে জোর করে প্রিন্স আর ওর বাবা দুজনে মিলে পরিবারের সবাই বলল ওই খ্যাংরা কাঠির মতো, গরুর ল্যাজের মতো, টিকটিকির ল্যাজের মতো, যেটা বাংলা কথায় চলে কটা পরিবারে, যে চুলটা রাখার দরকার নেই, চুলটা কেটে ফেলো। কারণ শ্যাম্পু করার খুব প্রবলেম হচ্ছিল, অনেকটা বড় হয়ে গেছিলো, প্রায় কোমরের কাছাকাছি। তারপরে সেখান থেকে বলছে ঠিকমতো শ্যাম্পু করা হচ্ছে না, শ্যাম্পু করলে ঠিকমতো ড্রাই করা হচ্ছিল না, যার জন্য প্রচণ্ড শরীর খারাপ আমার হচ্ছিল। আমি বলি না তোমাদের সব সময়, তো তার জন্য তোমরা দেখতেই পাচ্ছ, দেখে নাও চুলটা আমি কাট করে ফেলেছি, কিরম লাগছে বলো, ঠিক আছে? তবে খুব ছোট করিনি, কিন্তু কাটিংটা এরকম মনে হচ্ছে ওই জন্য। যাই হোক, তোমাদের আমি মানে পুরো বৃত্তান্ত দিয়ে এবার ঘটনায় যাব। ঘটনাটা বলি শোনো। ঘটনাটা ঘটে হচ্ছে মধ্যপ্রদেশে। মধ্যপ্রদেশ থেকে আমাদের উমেশ দাদাভাই ঘটনাটা পাঠান। উনি হচ্ছেন এক্স আর্মি। আমাদের উমেশ দাদাভাই বলেন যে ম্যাডাম, আমি এখানে আজ প্রায় 32-35 বছর ধরে মধ্যপ্রদেশে আমি আছি। এখানে আমার অনেক মানে রিলেটিভস হয়ে গেছে, যারা আমার নিজের রক্তের সম্পর্কের না, কিন্তু তাদের সাথে আমার খুব ভালো একটা সম্পর্ক। আমি আজকে যেই ঘটনাটা আপনাকে বলবো, সেই ঘটনাটা আমার এইখানে থাকার সময়, আমি যদিও এখন কলকাতায় চলে এসেছি, আমি যখন এখানে ছিলাম মধ্যপ্রদেশে, তখন এখানে ঘটনাটা ঘটেছিল। ঠিক আমার পাশাপাশি বাড়িতে এক ভাই থাকতো। সে ভাইটা নতুন বিয়ে করে। নতুন বিয়ে করার পর বাড়িতে খুব অশান্তি হতো। লাভ ম্যারেজ ওদের ছিল না, ওদের কিন্তু অ্যারেঞ্জ ম্যারেজই ছিল, দেখাশোনা করে বাড়ি থেকে বিয়ে দেয়। কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে কোনো প্রবলেম ছিল না। প্রবলেম ছিল ছেলের যে মা, মানে শাশুড়ি, শ্বশুর, দেওর, তারা বউটার সাথে খুব অশান্তি করতো। হাজবেন্ডটা সকালবেলা 8টা সাড়ে 8টার দিকে কাজে চলে যেত, রাত্রেবেলা 8টা সাড়ে 8টার দিকে আসতো। বউটা একা থাকতো। বউটাকে প্রত্যেক দিন খুব খুব অত্যাচার করতো, খেতেও দিত না, বউটাকে খেতে দিত না, ঠিক মতো গালি গালাজ করতো। তো আমাদের উমেশ দাদাভাই বলেন মেয়েটাকে প্রত্যেক দিন খুব শারীরিক নির্যাতন করতো। আমি অনেকবার ওনার যে বউটার যে শ্বশুর মশাই, তাকে অনেকবার আমি বলতে গেছি বিষয়টা, যে এরকম করে বউটার উপর অত্যাচার আপনারা কেন করেন। ও বাবা, সে কি বলবো, এমনিতে নন বেঙ্গলি, সে কি অশান্তি, ঝামেলা, গালি গালাজ। আমি যে একজন এক্স আর্মি, আমার কোনো কদরই নেই ওখানে। আর আমি ওখানে হিন্দি ভাষী ছিলাম, হিন্দিতেই কথা বলতাম, যেখানে যেরকম বলতে হয়। যাই হোক, আমি আর তারপরে সেই জায়গায় কোনো রকম মাথা ঘামাইনি। তো আমি ওখানে তখন একাই থাকতাম। তারপর আমার কলকাতা থেকে মিসেসকে নিয়ে চলে গেলাম। তো মিসেস খাওয়া দাওয়ার অসুবিধা হতো, মিসেস ওখানেই ছিল। কিন্তু ওই যে বউটি, একদিন শুনতে পারি আমার বউ, আমি যখন অফিসে ছিলাম, আমার বউ আমাকে কল করে বলল যে জানেন তো, এরকম পাশের বাড়ির যে বউটা ছিল, বউটা আত্মহত্যা করেছে। যাই হোক, আমাকে যখন বলল যে আমাদের পাশের বাড়ির বউটা আত্মহত্যা করেছে, আমার শুনে ভাবলাম আত্মহত্যা না হতে পারে, ওই যে শ্বশুর শাশুড়ি পাজি আছে, ওরাই করেছে এটা। তো আমি তখন আমার মিসেসকে বললাম যে যাকগে, তুমি কিন্তু ওদের বাড়িতে যাবে না। কারণ আমার বউ তখন প্রেগনেন্ট ছিল। তো আমার বউ তখন বলল যে আমি তো যাব না, কিন্তু আপনি একটু তাড়াতাড়ি চলে আসবেন, আমার খুব ভয় করছে, কারণ পাশাপাশি ঘর তো। বললো আপনি তাড়াতাড়ি চলে আসলে ভালো হয়, আমার খুব ভয় করছে। মানে একটা বাড়িতে একটা ওরকম মর্মান্তিক ঘটনা ঘটে গেছে, সেখানে লোকে হই চই, পাড়ার লোক দেখতে আসছে। তো আমার বউর কোথাও গিয়ে একটা ভয় ভয় কাজ করছে। তো হবে, এটা স্বাভাবিক। তো আমাকে বলল যে আপনি একটু তাড়াতাড়ি চলে আসেন, আমার খুব ভয় করছে। তা আমি বললাম যে আমি অফিসের কাজটা মিটিয়ে চলে আসবো, আমার কিছু ডকুমেন্টস এইসবের জন্য আমি গেছিলাম কিছু জিনিস সাবমিট করতে। আমি কাজটা মিটিয়ে পুরো সম্পূর্ণ করেই কাজটা আমি ওখান থেকে রওনা দিই।
আমি যখন আসলাম বাড়িতে তখন বিকেল 5টা বাজে। আমার মিসেস ঘরে চুপ করে বসে আছে। আমি বললাম যে, যখন ডোরবেল বাজালাম ও ছুটে এসে বলল, আপনি এসছেন? আমার খুব ভয় লাগছিল জানেন। আমি বললাম যে, ঠিক আছে আমি তো এসছি, ডেড বডি কি নিয়ে চলে গেছে? বলছে, আমি জানি না। তো আমি ভাবলাম যাব, তারপর ভাবলাম ওদের বাড়ির লোকের কথাবার্তা ভালো না, যাব আবার জানি না। মেয়েটার প্রতি খুব মানে কষ্ট লাগছিল, কারণ মেয়েটা ভাইয়া ভাইয়া করে কথা বলতো। হ্যাঁ, মানে খুব মিষ্টি একটা বউ ছিল। আবার ভাবলাম যাকে, ও আমার সাথে তো খারাপ কিছু করেনি, একবার চোখের দেখা ওকে দেখে আসি। আমি দেখতে গেলাম, দেখলাম নিথর দেহটা নাবানো রয়েছে, পুলিশ। তো আমি জাস্ট একবার চোখের দেখা দেখে বাড়ি চলে আসি। তো আমাকে আমার মিসেস বলল, আপনি গেছিলেন মেয়েটাকে দেখতে? আমি বললাম হ্যাঁ, অল্প বয়সের একটা বউ, 18-19 বছর বয়স, আর ওইদিকে ওরকমই তো বিয়ে হয় নন বেঙ্গলিদের মধ্যে। তো মেয়েটাকে যখন দেখে আসি, আমার মিসেসকে আমি বললাম যে সত্যি মেয়েটা খুব অল্প বয়সে দেখাশোনা করে বিয়ে হয়েছিল, ওদের কোনো লাভ ম্যারেজও না, কিন্তু শাশুড়ি শ্বশুরি দেখে বিয়ে দেওয়ার পর সেই মেয়েটাকে মরতে হলো ওদের অত্যাচারের জন্য। যাই হোক, সেখানে গিয়ে মেয়েটার বডি নিয়ে চলে যায়, পুলিশ অনেক কিছুই হয়, আমরা আমাদের মতো ঘরে থাকি। আমার মিসেস তারপর থেকেই আমাকে শুধু বলতে শুরু করলো যে, উমেশ জি, মুঝে না वो लड़की दिखता है। ও প্রায় আমাকে ফোন করে, যখনই অফিসে বাড়ি থাকলে বলতো না, ও একা থাকতো যখন, তখন নাকি মেয়েটা ওকে দেখা দিত, ভাবি করতো, আমাকে ভাইয়া ভাইয়া বলতো। তো আমাকে একদিন বলল যে, ও পাস बाजू वाली घर का जो लड़की था ना, वो लड़की को बार बार मैं देखती हूँ। আমি বাংলায় চলে আসি। হ্যাঁ, আচ্ছা। তো এই কথা শুধু বলতো আমাদের উমেশ দাদাভাই বলেন, আমার মিসেস আমাকে বলতো। আমি বলতাম যে, দেখো যখন আমি তোমার সাথে থাকি তখন তুমি আমাকে এই কথা বলো না, আমি যখন চলে আসি তুমি বলো, কারণ তুমি এই জিনিসটা নিজে মনের মধ্যে একটা জিনিস সবসময় পরিকল্পনা করতে থাকো, চিন্তা করো মেয়েটাকে নিয়ে। আসলে একটা ফুটফুটে মেয়ে তো, খুব অল্প বয়স, এরমভাবে চোখের সামনে চলে গেল, এটা স্বাভাবিক। ভাইয়া ভাবি করতো। তো সত্যি কথা বলতে খারাপ লাগারই বিষয়। তো আমার মিসেস আমাকে বলতো, আমি ওকে বোঝাতাম। একদিন আমার মিসেস আমাকে বলল যে, জানেন তো আমার না একা থাকতে খুব ভয় করছে, ও যে পাশের যে মেয়েটা আমাকে দেখা দেয়। আমি তখন আমার মিসেসকে বললাম, আচ্ছা ঠিক আছে। এবার আমি কোনো রিস্ক নিলাম না, কারণ ও প্রেগনেন্ট ছিল, যদি কোনো রকম প্রবলেম হয়ে যায় তো ওই সময় আমি ওকে ডিসাইড করলাম যে আমি কলকাতায় রেখে যাব ওকে। তো আমার তখন মিসেস প্রেগনেন্ট ছিল, যার কারণে আমি ওকে ভাবলাম যে আমি কলকাতায় রেখে যাই, কারণ কলকাতায় রেখে যাওয়াটাই আমার মনে হচ্ছিল বেটার। বাট আমি যখন ডক্টরের সাথে এই বিষয় নিয়ে কথাবার্তা বললাম, ডক্টর আমাকে বলল যে মধ্যপ্রদেশ থেকে কলকাতার ডিস্টেন্সটা অনেকটা, সেখানে ওকে এখন কোনো জায়গায় নিয়ে যাওয়া যাবে না যতদিন না ওর ডেলিভারি কমপ্লিট হচ্ছে। সেখানে আমাদের উমেশ দাদাভাই বলেন, ম্যাডাম আমার আর উপায় কিছু ছিল না, তো আমি ওকে ওখানে রেখে দিলাম, বুঝিয়ে একটা কাজের লোক রাখলাম, অল্প বয়সের একটি বউকে রাখি, যাতে সবসময় ওর সাথে থাকবে। তো ওর সাথে সবসময় থাকতো, কিন্তু ও দেখলাম আমার মিসেস আস্তে আস্তে এত রোগা হয়ে যাচ্ছে, খাবার খেত না, চোখের নিচগুলো না পুরো ব্ল্যাক সার্কেল পড়ে গেল। তো আমি সব সময় ভাবতাম যে এরকম হয়তো ওর এই জিনিসটা হচ্ছে, হয়তো ও প্রেগনেন্ট বলে। তো যাই হোক, সেখানে গিয়ে আমার মিসেস একটি কাজের বউর সাথে থাকতে শুরু করলো, কিন্তু আমি ভাবতাম যে ওর যে ডার্ক সার্কেল, এরকম ওর শরীরের খারাপ অবস্থা দেখে আমি প্রেগনেন্টটাই ভাবলাম যে ওর একটা বড় ইস্যু হচ্ছে হয়তো। কিন্তু আমি দেখলাম না, রাতের বেলা ও উঠে নিজে একা এই ঘর থেকে ওই ঘরে হাঁটে, আর একা কিছু যেন বীজ করে বলতে থাকে, যেন মন্ত্র পাঠ করলে যেরকম হয় মন্ত্র বলা, ঠিক যেন মনে হচ্ছে ও কোনো মন্ত্র পাঠ করছে। ও বীজ করে কিছু একটা বলতেই থাকে। দীর্ঘদিন এরকম একটা সিচুয়েশন চলতে থাকলো। হঠাৎ একদিন উন্মাদের মতো দেখছি
আমি এতটা ভয় পাই, ও তো উন্মাদের মতো পাগলামি করতো, সবসময় হাউমাউ করে কাঁদতো, বুঝতে পারতাম না কি ব্যাপার। আমিও ওখানে একা, আমার মা বাবাও নেই। আমাদের দাদাভাই বলেন, হঠাৎ একদিন রাতের বেলা আমার না ঘুমটা ভেঙে যায়, যেন মনে হচ্ছে এরকম ভাবে একটা ফিস 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 একটা শব্দ হচ্ছে, যেরকম ফিস 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 করে কেউ কথা বলে না কানে, এই যাবি তো ওখানে, যাবি তো, হ্যাঁ হ্যাঁ আসবো আসবো, মানে এই রকম ধরনের একটা শব্দ হচ্ছে। তখন ঠিক ওই সিচুয়েশনে আমার চোখটা খুলে যায়। যখন চোখটা খুলে যায়, আমি যখন পাশে ঘুরি, আমি দেখলাম আমার মিসেস খাট থেকে না হলেও 4 ফুট ওপরে শূন্যে ভাসছে। আমি সাথে সাথে আমি ওই সময় খাট থেকে লাফ দিয়ে উঠে আমি আমার যে রুমের দরজা আছে সেই দরজার যে ছিকলটা আমি খুলতে খুলতে আমি জয় শ্রীরাম বলে ওখান থেকে ভয়তে বেরিয়ে যাই। তারপর কিছুক্ষণ পর আমি গেট কিন্তু বাইরে দিয়ে লক করে দিই, বাইরে চুপ করে বসে আছি। আমি তো আর্মি ম্যান, সাহস তো আমার একটু হলেও আছে, কিন্তু ওই জিনিসটা দেখার পর আমার বুকে মানে জল শুকিয়ে গেছিল। আমাদের দাদাভাই বলেন, ম্যাডাম আমি কি বলবো, এটা যদি কেউ ওরকম কারোর সাথে হয় সে মনে ওখানে হার্ট ফেল করবে। আমি বলে উঠে বেরোতে পেরেছি, অন্য রুমে যেতে পেরেছি। যেই রুমে আমরা শুয়েছিলাম ওই রুমে দরজা বন্ধ করে বাইরে বসে আছি। কিছুক্ষণ পর আমার মিসেসের একটা কুগানির শব্দ, ঠিক এই রকম ভাবে একটা কুগানির শব্দ। আমি তখন বুঝতে পারলাম যে না, নিশ্চয়ই অন্য কোনো ব্যাপার না, এটা কোনো আমার কোনো রকম এটা মাথা খারাপ বা আমার যতই চিন্তার মধ্যে বা এটা প্রেগনেন্টের কারণ হতে পারে না, এটা অসম্ভব ব্যাপার। আমি সকাল হতে হতেই আমার যে অফিসার ছিলেন আমি তাকে কল করলাম, স্যারকে বললাম, স্যার আজকে আমি আসতে পারবো না, আজকে আপনাকে একটু ম্যানেজ করতেই হবে আমার জন্য, আমার মিসেসের এরকম এরকম অবস্থা, পুরো ডিটেলস বললাম। স্যার শুনে বললেন, প্রেগনেন্ট, এখন প্রেগনেন্ট উনি, ওনাকে তোমার তো থাকাটা খুব দরকারি, এই সময় এরকম অনেক কিছু হবে, আর পাশাপাশি একটি মেয়ে মারা গেছে, এরকম হতেই পারে। উনি আমাকে একটা অ্যাড্রেস দিলেন, দিয়ে বললেন এই অ্যাড্রেসে তুমি তোমার ওয়াইফকে এক্ষুনি নিয়ে যাও, দেরি করো না। উনি সকাল সকালই থাকেন ওনার আশ্রমে। আমরা মানে গাড়ি ডাকলাম, ডেকে আমি আমার ওয়াইফ দুজনে ওখানে গেলাম। ওয়াইফ কিন্তু একদম মানে সুস্থ, কেউ বলবে না যে এরকম কিছু রাতে হয়েছে। সকালবেলা আমি কিন্তু বাইরে ছিলাম, বাইরের রুমেই বসেছিলাম ডাইনিংয়ে। আমার মিসেসকে বললাম, চলো তো একটু ডাক্তারের কাছে যাব, ডাক্তার আমাকে ফোন করেছিল। আমাকে বলছে, কেন, আমার তো শরীর ঠিক আছে। আমি বললাম চলো না, তাও ডাক্তার কিছু বুঝতে পারছে, ইন্টারনাল কিছু একটা সমস্যা বুঝেছে। ও তো তাড়াতাড়ি রেডি হয়ে গেল শাড়ি টাড়ি পরে। ওকে নিয়ে যখন যাই, ও আমাকে বলছে, ডাক্তারের তো চেম্বার এইদিকে না, আপনি কোথায় নিয়ে যাচ্ছেন, ডাক্তারের তো চেম্বার এইদিকে না। আমাকে বারবার একই প্রশ্ন ও করছে। গাড়ি চলছে, আমি আরও পেছনে বসে আছি, একই কথা। আমার যেন ওকে দেখে মনে হচ্ছে ও খুব বিচলিত হচ্ছে ভেতরে ভেতরে, কিন্তু ও মুখে খুব মিষ্টি মিষ্টি কথা বলছে, দাঁত কিটকিট করছে আমার দিকে, আর চোখে চোখে তাকাচ্ছে, কিন্তু কথাটা খুব মিষ্টি মিষ্টি বলছে। অনেকটা সময় গাড়িতে আছি, চলছি। একটা সময় আমার মনে হলো ও শুধু বলছে আমার না উল্টি আসছে, আমার না অক উঠছে, শুধু এরকম মনে হচ্ছে, কিন্তু ও উল্টি করে না। মানে অনেকে আছে প্রেগনেন্ট অবস্থায় বমি করে, ওর কিন্তু ওরকম কিছুই না, কিছুই না। কিন্তু ও বারবার একটাই কথা বলছে, আমার না উল্টি আসছে, আমার এটা হচ্ছে, আমার সেটা হচ্ছে, এরকম বলে যাচ্ছে। যখন ওই এরকম করতে 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 আমি বুঝতে পারলাম একটা সময় যে ও গাড়ি থেকে বেরিয়ে ঝাঁপ দেবে বা বেরিয়ে যাবে, ওর শরীরের জিনিসটা এসে গেছে। আমি সাথে সাথে তখন একটা মুহূর্ত না শেষ করে আমি শতে শতর হাতটা চেপে ধরে বসলাম। আমাকে বলছে, ছড়িয়ে না মেরা হাত, ছড়িয়ে না, আর বারবার একই কথা বলছে, হাত ছাড়ুন, আর হাত ছাড়েন। আর এইদিকে তো ডক্টরের চেম্বার না, এক কথা। যখন সে আশ্রমের সামনে গাড়িটা দাঁড়ায়, ও আমাকে বলল, আপ বহুত চালু, মানে আপনি খুব চালাক লোক, আমাকে বলছে। তো আমি তখন বললাম, চালাকের কি আছে, তোমার শরীর খারাপ, তোমাকে নিয়ে এসছি, চলো আমার সাথে।
সেই গাড়ি দিয়ে নামবে না গজরাচ্ছে, এরকম করেছে কি বিকট, যেরকম আমরা হলিউড তারপর বলিউড মুভিতে দেখি, সেম কোনো আত্মা যদি কোনো মানুষের মধ্যে ধরে নেয়, যে জিনিসটা আমরা দেখি রিয়েল, আমি বাস্তবে রিয়েলিটি আমি দেখছি যে আমার মিসেস এরকম করছে। ওর হাতটা চেপে ধরে ড্রাইভারকে বলছি, ড্রাইভার জি উসকা হাত পাকড়াইয়ে, তো ড্রাইভার জি বলছে নেই নেই, মানে ভয় পাচ্ছে। আমি বলছি আমি বলছি আপনাকে, আপনি ধরেন না। সেই দুজনেই মিলে কোনো রকম ধরে, সেই যে কি অবস্থা মানে বলার না, টানতে টানতে গায়ে কি জোর, কোনো রকমে শ্রীরামের নাম নিতে নিতে সে আশ্রমে ঢোকাতেই ও সেন্সলেস হয়ে গেল। তারপর সেই আশ্রম থেকে ওর কোমরে আমাকে বললো কার পরালাম, হাতে গলায় পায়ে সব কার বাঁধলো, বললো শরীর বন্ধন করে দিলাম, যা ওকে নিয়ে যা। আর ও আত্মা এই বাইরেই দাঁড়িয়ে রয়েছে, গাড়ির ওখানে ওই আত্মা দাঁড়িয়ে রয়েছে, সেই মেয়েটার পাশের বাড়ির। ও ওকে ধরবে আশ্রম থেকে বেরোলে, বললো যা নিয়ে যা। আমি বললাম বাবা কিছু হবে না তো? বললো তুই নিয়ে যা না। আমি নিয়ে গিয়ে গাড়িতে বসালাম। আমার বউ পুরো সেন্সলেস ছিল। বাড়িতে সামনে গেলাম, বাড়ির সামনে বউ আমার ঘুম থেকে উঠলো, বউর কিছুই মনে নেই। আর ঠাকুরকে শুক্রিয়া করলাম যে সত্যি ওর কিছুই মনে নেই। ও শুধু পরে বলল যে এই কারগুলো বাঁধা আমার শরীরে, লাল আর হলুদ কার, এইগুলো বাঁধা। তখন বললাম যে ঠাকুরের দোয়া কার, তোমাকে আমি এক জায়গায় নিয়ে গেছিলাম, ওখান দিয়ে দিয়েছে মন্দির থেকে, তুমি এগুলো রেখে দাও, তোমার আর ভয় লাগবে না। তারপর আমার মিসেস আস্তে 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 একদম ফাইন হয়ে গেল, একদম সুস্থ। তো প্রিয় দর্শক বন্ধুরা, ঘটনাটা কেমন লাগলো? দাদাভাই কিন্তু এখন কলকাতাতেই আছেন ওনার মিসেসকে নিয়ে, আর ওনার কিন্তু ছেলে হন এখন 7 বছর বয়স। তো চলো তোমাদের নামগুলো তাড়াতাড়ি বলে দিই। আর হ্যাঁ, আজকে রাতে কিন্তু ঘটনা আসছে, দুটো ঘটনা একসাথে, সাথে থেকো। প্রথম কমেন্ট আমাদের করে শামিমা সামরোস। আচ্ছা, নামটা কিন্তু দারুণ না? শামিমা, একদম আনকমন, সামরোস। তারপর আমাদের সঙ্গীতা দিদি ভাই, তারপর কমেন্ট করেন মৌমিতা দাস। আচ্ছা, তারপরে কমেন্ট করে কৃষ্ণা মুখার্জি দিদি ভাই। আচ্ছা, তারপরে সোমা দাস পরিবার থেকে, সোমা ডিপিটা চেঞ্জ করেছো, অপূর্ব লাগছে সোমা। আচ্ছা, রেখা অধিকারী দিদি ভাই। তারপরে হচ্ছে কমেন্ট করে আমাদের মাতুবা, বাবা মাতুবা, অনেক সুন্দর ঘটনা দিদিভাই, বেশ ভয়ও পেলাম দিদিভাই, আমার নামটা বলো না কেন? তোমার নাম কেন বলবো না বনু, এই তো বললাম। আচ্ছা, তারপরে সোমা চক্রবর্তী দিদিভাই, তারপরে আমাদের বাপলি মল্লিক বনু, পিন্টু ঘোষ, তারপরে প্রদীপ দাস দাদাভাই, তারপরে শম্পা মিনি কিচেন থেকে আমাকে কমেন্ট করেছো দুটো পরপর। আচ্ছা, কেমন আছো তোমরা? আমরা খুব ভালো আছি বলবো না, খুব খারাপ আছি বলবো না, আসলে এমনি ঠিক আছি তোমাদের আশীর্বাদে, ভগবানের আশীর্বাদে, শুধু শরীরটা ঠিক নেই। তারপরে কিশোরদা বলেন প্রিন্স একটু ভালো রয়েছে, জেনে ভালো লাগলো। হ্যাঁ ভালো আছে, আগের থেকে ও ভালো আছে, বাট 2 দিন ধরে আমার জ্বর। শুভঙ্কর ঘোড়ই, আচ্ছা হ্যাঁ আমি ট্রিটমেন্ট করছি ভাই। তারপরে সুপর্ণা দি, তারপর আব্দুল হক ভাই, তারপরে সোমেন শর্মা, তারপর কমেন্ট করেছো বং হিন্দু হেসেল, টিনা আচারিয়া, পাপ্পু দে, তারপরে দেশি ভাই বোন, বাহ কমেন্ট করেছো। তারপরে গৌরী বসাক, তারপরে পিঙ্কি খাতুন, হাই পিঙ্কি, হাই বলেছো, হ্যালো পিঙ্কি। তারপরে হচ্ছে পিঙ্কি সাহা। আচ্ছা, প্রথমেই বলি প্রিন্স নামটা কত সুন্দর, কি বলবে আর এমন লোকজনকে। ঘটনাটা দারুণ ছিল গো দিদি ভাই। পিঙ্কি সাহা টালিগঞ্জ থেকে। আসলে পিঙ্কি আমাকে কত ভালোবাসা দিয়েছে দেখো হার্ট। আসলে কি বলো তো পিঙ্কি, একজনের না একটু আছে, মানে ওরা জীবনে বেগুন কচু এগুলো খেতে পারে না, ওদের মুখ এমনিতেই চুলকায়। আরে মানুষকে বলতে আসলে নিজেকে তো আগে দেখতে হয় না, নিজের মধ্যে কতটা কি আছে। আচ্ছা চলো ছাড়ো, বাদ দাও বাজে লোকের কথা। উদিতা দি কমেন্ট করেছো, তারপরে ও মাই গড, উদিতা দি বলেছে সোনা উদয়পুরে এখন 4 ডিগ্রি চলছে গো,
তোমার গল্পগুলো শুনছি বেশি ও বাসে বসে স্কুল থেকে বাড়ি ফিরছি। আচ্ছা, খুব ভালো দি ভাই, খুব ভালো থেকো। আচ্ছা, তারপর হচ্ছে টুকু সাবার বল, ফালতু মানুষের অভাব নেই, কানে নেবে না বোন, একদম ঠিক বলেছ। আচ্ছা, তারপরে আমাদের পিয়ালি ভারদ্বাজ, তারপরে হচ্ছে কমেন্ট করেছো জে এফ। আচ্ছা, জে এফ বলেছো সোনু বনু, আমি ভারত বাংলাদেশ বর্ডারে কাজে এসে তোমার ঘটনা শুনছি, কাজে স্পিড আসবে, তবে প্রিন্স সোনা কেমন আছে? আচ্ছা, খুব চিন্তায় আছি বনু, এখানে খুব ঠান্ডা, জয় হিন্দ, ভারত মাতার জয়। আমি বুঝতে পেরেছি দিদিভাই, তুমি খুব ভালো থেকো, আর আমাদের জন্য তুমি অনেক 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 দূরে পড়ে থাকো, বর্ডারে বর্ডারে তুমি আমার সাথে কথা বলো, আমি জানি। হ্যাঁ, জয় হিন্দ, ভারত মাতার জয়। আচ্ছা, তারপরে আর মঞ্জুষা নন্দী দিদিভাই কমেন্ট করেন। তারপরে প্যান্থার গেমিং ওয়াইটি বলেছো সোনা বোন, মেয়েদের জিজ্ঞাসা চিহ্ন করে বলেছো কেন এইসব জিনিসের মুখোমুখি, মানে নেগেটিভ এনার্জি হতে হয়, বাদ দাও তো সোনা বোন, বিষ্ণুর কথা, ওর কমেন্টটা হাইড করে দাও, আজকের ঘটনাটা খুব ভালো লাগলো, লাভ ফ্রম আসাম। একদম। আচ্ছা, আমি কিছু কিছু কমেন্টও পড়ছি সাথে। আচ্ছা, তারপরে কমেন্ট করেছো আমাদের সুখদেব পাঞ্চাল ভাই, পরপর দুটো না একটা, তারপরে আমাদের দেবস্মিতা চক্রবর্তী নৌমান ভাই, তারপরে বনানী কর্মকার দি ভাই, তারপরে পারমিতা সাহা, দুটো কমেন্ট করেছো। এসকে তরি কমেন্ট করেছো। আচ্ছা, প্রিন্স কই? সুমনা রয় বলেছো বনু প্রিন্স আছে, প্রিন্সের শরীরটা এখন একটু সুস্থ হয়েছে, ওর ঘটনা আসবে। আচ্ছা, প্রিন্স কোথায়, প্রিন্স কোথায়, প্রিন্স কই বাবা, দিদি প্রিন্স দাদা কোথায়? আচ্ছা, প্রিন্স কোথায়? প্রিন্স হচ্ছে আমার ছেলে, আর প্রিন্স হচ্ছে আছে, ও আছে, ঘরে আছে। কারণ ওকে আমি বলেছি এখন একটু রেস্ট কর, কারণ ওর যেটুকুনি ব্যাক পেনটা একটু পেন করে, তো ডক্টর বলেছে বেশিক্ষণ ওকে মানে এই ল্যাপটপ সেট আপে নাই বসতে, যার জন্য আমি বলছি তুই কটা দিন, 14টা দিন একটুখানি রেস্ট কর, দেবে ও ঘটনা অবশ্যই নেক্সট উইক থেকে দেবে, চিন্তা করতে হবে না। আচ্ছা, তারপরে আমাদের কমেন্ট করেছে সামিতা মণ্ডল, তারপর চন্দনা গোপে, তারপর অ্যাঞ্জেলিনা সোরেন। আচ্ছা, সোনা বোন তুমি অনেক বড় হও, তোমাদের ভালোবাসা থাকলে হব অবশ্যই। তারপরে হচ্ছে হোয়াইট কিং বলেছো লাভ ইউ দিদি, লাভ ইউ টু বনু, ভগবানের আশীর্বাদ, তোমাদের ভালোবাসা সাপোর্ট সবসময় পাশে থাকলে একদিন সত্যি অনেক বড় হব। দেখো, বড় হওয়ার থেকে বড় কথা তোমরা আশীর্বাদ করো যেন আমি যেরকম মানুষ, যেরকম মনের, আমি যেন সেরকম থাকতে পারি। আমার মধ্যে কোনো রকম তোমরা গর্ব পাবে না, আমার মধ্যে কোনো রকম মানুষকে ছোট বড় ভেদাভেদ, হ্যাঁ, কে রাস্তায় মানে পড়ে রয়েছে আর কে 4 চাকা করে যাচ্ছে, আমার কাছে কিছু ম্যাটার করে না। আমার কাছে সবাই মানুষ, সবাই সমান, কে হিন্দু কে মুসলিম কে কি কোনো ম্যাটার করে না। তবে হ্যাঁ, তুমি যদি আমার সাথে খারাপ ব্যবহার করো তাহলে আমি তোমার সাথে খারাপ ব্যবহার করব, তুমি ভালো ব্যবহার করলে আমি তোমার সাথে ভালো ব্যবহার করব। একদিন বোঝাবো, দুদিন বোঝাবো, না বুঝলে তাহলে তো তোমাকে তার ফল পেতেই হবে। আমি কিন্তু এই রকম। সুজাতা দাস দিদিভাই, সন্তুর দুনিয়া, রূপা দে, কিষাণু মান্না, তমাল মণ্ডল, আর লাস্টে সমাদ্রিতা মণ্ডল, সমাদ্রিতা কিউট গার্ল সমাদ্রিতা। আচ্ছা দিদি, আগের ভিডিওতে কিন্তু নামটা নাওনি, আজকেও ফার্স্ট কমেন্ট করলাম। মিষ্টি দিদিভাই, তোমার গল্প শুনতে খুব ভালো লাগে, আর অনেকগুলো আমাকে হাত পাঠিয়েছে। আমি আরেকবার বলে দিলাম, সমাদ্রিতা, তোমার নামটাও খুব মিষ্টি, আর তুমিও খুব মিষ্টি মেয়ে। তো চলো দর্শক বন্ধুরা, দেখা হবে আমাদের রাত ঠিক 10:30। এখনের মতো টাটা।